জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশের রাজনীতিতে নিয়ে ভারত, চীন ও জাপানের কুচক্রান্ত। এরপর থাকছে যে কারণে গ্রেফতার হতে পারে হাসিনা পুত্র জয়। সবশেষে দেখবেন আমেরিকার লাল কার্ডে হাসিনার পতন নিশ্চিত, পাল্নোর গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে যে এই বিতর্কিত আইনের প্রয়োগ কিভাবে হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাংবাদিকদের সাথে দৈনিক ব্রিফিংয়ের সময় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছিলেন, আমরা নাগরিকত্ব সংশোধনী আইনের বিজ্ঞপ্তি নিয়ে উদ্বিগ্ন। এই আইন কিভাবে বাস্তবায়িত হবে তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান এবং সকল সম্প্রদায়ের জন্য আইনের অধীনে সমান আচরণ মৌলিক গণতান্ত্রিক নীতি। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা নথিবিহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পথ প্রশস্ত করেছে, যারা 31শে ডিসেম্বর 2014 এর আগে ভারতে এসেছিলেন। বিরোধী দলগুলির প্রতিবাদের মধ্যে সরকার একটি প্রেস বিবৃতি জারি করে যে ভারতীয় মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, কারণ সিএএ তাদের নাগরিকত্বের স্থিতিকে প্রভাবিত করবে না। সিএএ নিয়ে কেন এত বিতর্ক? বিরোধীদের দাবি, এই আইনে যেহেতু মুসলিমদের উল্লেখ নেই, সেই জন্য সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুরা ব্যাপক হারে ভারতে চলে আসতে পারে বলে মনে করছেন অনেকেই। তাছাড়া অসমে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরও নাগরিকত্ব পাওয়ার পথ প্রশস্ত হয়ে যাবে। ফলে অসমের জনবিন্যাস বদলে যেতে পারে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে আশ্বস্ত করে চলেছে যে এই আইনের ফলে দেশের কোনো নাগরিক তাদের নাগরিকত্ব হারাবে না। পাকিস্তানও সিএএ প্রণয়নের প্রতি আপত্তি জানিয়ে আইনটিকে বৈষম্যমূলক বলে অভিহিত করেছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ বলেছেন, স্পষ্টতই আইন এবং প্রাসঙ্গিক নিয়মগুলি বৈষম্যমূলক, কারণ এটি বিশ্বাসের ভিত্তিতে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। এই প্রবিধান এবং আইনগুলি একটি মিথ্যা ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে এই অঞ্চলের মুসলিম দেশগুলিতে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং ভারতের সম্মুখভাগ সংখ্যালঘুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। নির্বাচন পরবর্তী বাংলাদেশে একটি নতুন ধারা লক্ষ্য করেছি আমরা। বাংলাদেশে প্রথমবারের মতো মোটামুটি ঘোষিত আইনসিদ্ধ এবং কার্যত একটি একদলীয় শাসন চালু হলো। 1975 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে বাকশাল কায়েম করেছিলেন, সেটাকেই এবার তারা একটি কার্যকর রূপ দিল। চতুর্থ মেয়াদের ক্ষমতায় এবারে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটাকে আমি কোনোভাবেই নির্বাচন বলতে রাজি নই। নির্বাচন হয়নি, বরং হয়েছে আসন ভাগাভাগির একটি খেলা। এই আসন ভাগাভাগির খেলায় আওয়ামী লীগ 224টি আসন পেয়েছে, আর 62 আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এই 62 জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 59 জন আবার আওয়ামী লীগের পদধারী। জাতীয় পার্টি যে 11টি আসন পেয়েছে, সেটা সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে। নির্বাচনের পর জাতীয় পার্টিরই বেশ কিছু প্রার্থী বলেছেন, যে যেখানে জিতবে বলে সরকার চেয়েছে, সে সেখানেই জিতেছে। যাদের সরকার চায়নি তারা জিততে পারেনি। সুতরাং যে নির্বাচনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, যেখানে সবকিছুই আগে থেকে ঠিক করা, সেটাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না। তবে এটা সত্য যে এমন একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। একই সঙ্গে এটাও সত্য যে নির্বাচনের আগে বিএনপির নানা ধরনের কর্মসূচি ও দাবি দেওয়া থাকলেও বিএনপি সেটা আদায় করতে পারেনি। কেন পারেনি সেই উত্তরও আমি দিচ্ছি। 2008 সাল থেকে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। 2014 সালের নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের সেই আন্দোলন 2018 সালেও জারি ছিল, কিন্তু 2014 থেকে 18 কিংবা 2024 সালের নির্বাচন করতে আওয়ামী লীগের তেমন কোনো সমস্যা হয়নি। তবে এর সময়গুলোতে বিএনপিকে একটি অসম লড়াই লড়তে হয়েছে। বিএনপিকে যদি শুধু আওয়ামী লীগ দলটিকে রাজনীতির মাঠে মোকাবেলা করতে হতো, তাহলে আমি বিশ্বাস করি বিএনপির জন্য এটা কঠিন কিছুই ছিল না। বিএনপিকে পুরো রাষ্ট্রযন্ত্রকে মোকাবেলা করতে হচ্ছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। সেই দলীয়করণকৃত প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএনপিকে একা লড়াই করতে হচ্ছে। আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে নির্বাচনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, এমনকি বিচার বিভাগকেও। সুতরাং বিএনপির জন্য এই লড়াইটা হয়ে গেছে অসম এবং অনেক বেশি কঠিন। আন্তর্জাতিক কমিউনিটির কথা যদি আমরা বলি, সেখানেও তারা তাদের স্বার্থ দেখবে, সেটাই স্বাভাবিক। তারা চাইবে বাংলাদেশের মতো ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো দেশে একটি দুর্বল সরকার ক্ষমতায় থাকুক, তাহলে তাদের জন্য দর কষাকষি অনেক সহজ হয়। আমি যদি 2008 সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগের কথা বলি, তখন আওয়ামী লীগ সরকারের পায়ের নিচে কিছুটা হলেও মাটি ছিল। তাদের কথায় শক্তি ছিল, কারণ তারা নির্বাচন করে এসেছিল। 2008 সালে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তখন বলেছিল, তিস্তার পানি না দিলে ট্রানজিট দেব না।
যদিও তিস্তার পানি আমাদের অধিকার এবং ট্রানজিট একটি স্পেশাল সুবিধা, দুটিকে একসঙ্গে তুলনা করা যায় না। তারপরও এটুকু দর কষাকষি শেখ হাসিনা 2008 থেকে 14 মেয়াদে করতে পেরেছিলেন। তারপর আর সেই দর কষাকষির শক্তি শেখ হাসিনার ছিল না। ফলে আমরা দেখলাম তিস্তার পানি তো দূরেই থাক, 54টি অভিন্ন নদী নিয়েও কোনো রকম কিছু হয়নি। উল্টো ফেনী নদীর পানি দিয়ে আসা হলো। এখন আমরা ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট সবই দিচ্ছি। সুতরাং আমাদের প্রতিবেশীরা সহ আন্তর্জাতিক মহল চাইবে দর কষাকষির সুবিধার্থে বাংলাদেশে একটি দুর্বল শক্তি ক্ষমতায় থাকুক। সুতরাং এই সরকারের প্রতি তাদের এক ধরনের সমর্থন রয়েছে এবং এটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শ্রম পরিস্থিতি, শ্রমিকদের জীবনমান সহ সামগ্রিক বিষয় নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পোশাক রফতানি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের রফতানির পরিমাণ বেশ কমেছে। এরপরও বাংলাদেশ সহ 5টি দেশ যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির বাজার দখল করে রেখেছে। কিন্তু কিভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজার এই দেশগুলো প্রতিযোগিতা করছে সেটা খতিয়ে দেখতে এবং একই সাথে এসব দেশের শ্রমিকদের কর্মপরিবেশ সহ সামগ্রিক বিষয় মূল্যায়ন করতে তদন্ত শুরু করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন 5টি দেশের পোশাক খাত নিয়ে এই তদন্ত শুরু করছে। গত বছর বাংলাদেশের শ্রম পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, মজুরি, ট্রেড ইউনিয়ন সহ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে তাগাদা দিয়েছিল। এসব বিষয়ে তদন্তে প্রাধান্য পাবে। একই সাথে বাংলাদেশের পোশাক খাতের সামগ্রিক কর্মপরিবেশের উন্নতি হয়েছে বলে তারা জানাচ্ছেন। ফলে এসব বিষয়ে তদন্তে বিবেচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের এই তদন্ত কমিটিকে শুনানিপূর্ব প্রতিবেদন দিয়েছে পোশাক প্রস্তুতকারী ও রফতানিকারক সমিতি BGMEA। যুক্তরাষ্ট্রের পোশাক রফতানিকারক বাংলাদেশ সহ 5টি দেশে দেশটির আন্তর্জাতিক বাণিজ্য কমিশন এই তদন্ত শুরু করছে। অন্য 4টি দেশ হল ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। বাংলাদেশ সহ এই 5টি দেশ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে। কিভাবে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে এই দেশগুলোর তৈরি পোশাক প্রতিযোগিতাপূর্ণ হলো এবং কেন তা জানার চেষ্টা করা হবে USITCর এই তদন্তে। একই সাথে পোশাক খাতের পরিস্থিতিও এই তদন্তে মূল্যায়ন করা হবে বলে জানান পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওয়াশিংটনের 7 মার্চ থেকে এই তদন্তের শুনানি শুরু হচ্ছে। বাংলাদেশের শুনানি হবে 11 মার্চ। এতে বাণিজ্য মন্ত্রণালয় ও BGMEA তাদের বক্তব্য উপস্থাপন করবে। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য শ্রমিক রাসেল হাওলাদারের নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। দেশটির শ্রমিক ও ট্রেড ইউনিয়নের ওপর দমনপীড়নে উদ্বেগ প্রকাশ করেন। ম্যাথিউ মিলারের বিবৃতিতে শ্রমিকরা যাতে সহিংসতা, প্রতিশোধ বা ভয়ভীতির হুমকি ছাড়াই সংগঠনের স্বাধীনতা ও দর কষাকষির অধিকার প্রয়োগ করতে সক্ষম হয় তা সরকারকে